আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানেই শেষ। তোমার কি মাথা ঠিক আছে? 4 বছর ধরে নিজ হাতে গড়া রিলেশনশিপ আর তুমি শেষ করে দিতে চাইছো? হ্যাঁ, আমি খুব ভেবে চিন্তেই বলছি। আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর হ্যাঁ, আজকের পর থেকে আমাকে কল করার চেষ্টাও করবে না। বাই। নীলা দাঁড়াও, আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও। তারপর তুমি চলে গেলেও আমি বাধা দিব না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলো, আমার হাতে একদম সময় নেই। আমার কি দোষ ছিল যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার কোনো দোষ নেই। দোষ তুমি গরিব। দোষ তোমার ভালো কোনো চাকরি নেই। আমার চাহিদা মেটানোর মতো টাকা নেই তোমার। আমি গরিব, এটা কি আমার দোষ? আর আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? ভালোবাসা? আজকাল ভালোবাসার কোনো মূল্য হয় না। যা হয় তা শুধু আবেগ। আর হ্যাঁ, কালকে আমার বিয়ে, দেশের নাম করা টপ বিজনেসম্যানের সাথে। তুমি কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই আসবো তোমার বিয়ে। আর আমি আসবো না, তোমাকে আমার তরফ থেকে সেরা উপহার দিব। ঠিক আছে, অপেক্ষায় থাকবো। এই কথাগুলো বলেই নীলা চলে গেল। আর হৃদয় নীলার যাবার পথের দিকে তাকিয়ে নীরবের চোখের পানি ফেলছে এবং ভাবছে ও গরিব, এটা ওর দোষ, যার জন্য নীলা ওকে ছেড়ে চলে গেল। আপনারা কমেন্ট বক্সে বলবেন আসলে গরিব হওয়া কি কোনো দোষের কিছু? আর হ্যাঁ, আপনাদের তো ওর পরিচয় দেওয়া হলো না। ও হলো মোহাম্মদ হৃদয় আহমেদ। আর যার সাথে এতক্ষণ কথা বলল সে হচ্ছে হৃদয়ের প্রেমিকা অধরা ইসলাম নীলা। নীলার সাথে 4 বছর আগেই হৃদয়ের প্রথম দেখা হয় রেল স্টেশনে। তখনই হৃদয়কে নীলার খুব ভালো লাগে, কিন্তু হঠাৎ ভিড়ের মাঝে হারিয়ে যায়। হয়তো ভাগ্যতে জোড়া লাগাবে, তার জন্য ওর সিটে নীলার সাথেই পড়ে। সিটে বসার পর নীলা হৃদয়কে যা প্রশ্ন করে তা পরের পর্বে জানবেন। হ্যালো মিস্টার, আপনার নাম জানতে পারি? জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কেউ আছে নাকি? আমি মোহাম্মদ হৃদয় আহমেদ। আপনি? আমি নীলা, অধরা ইসলাম নীলা। তো কোথায় যাচ্ছেন? ঢাকায় যাচ্ছি বাবা মার স্বপ্ন পূরণের জন্য, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার উদ্দেশ্যে। আমিও ঢাকা যাচ্ছি। তো আপনার বাবা মা কি করেন? বর্তমানে পৃথিবীতে নেই। মানে? কিছুদিন আগে এক দুর্ঘটনায় তারা। আর বলতে পারল না। হৃদয় ও চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সরি, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। যার জীবনটাই কষ্টের মহা কারখানা, তাকে আর নতুন করে কি কষ্ট দিবেন? এরপর আরও অনেক বিষয়ে কিছু কথা বলতে বলতে ওদের গন্তব্যস্থান ঢাকায় পৌঁছে গেল। ঢাকায় নেমে গেল ওর জীবনযুদ্ধে। হ্যাঁ, এটাই আসল জীবনযুদ্ধ। নিজে ইনকাম করে নিজের পড়ালেখা সহ যাবতীয় খরচ নিজে জোগাড় করতে হবে ওর। এখন হৃদয় বুঝে যে পৃথিবীতে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন হচ্ছে বাবা মা। এসব কাহিনী কথা চিন্তা করে হাঁটছে, হঠাৎ পেছন থেকেই একজন ডাক দিল হৃদয় বলে। হৃদয় পেছনে তাকিয়ে অবাক, কারণ পেছনে কে ছিল তার পরে পর্বে জানবেন। হৃদয় পেছন দিকে ফিরে তাকাতেই অবাক, কারণ ওর পেছনে ছিল ওর স্কুল জীবনের ছোটবেলার বন্ধু আপন। হৃদয় তো আপনকে দেখে জড়িয়ে ধরে। কি ব্যাপার দোস্ত, তুই ঢাকাতে কেন? আর আঙ্কেল আন্টি কেমন আছে? হৃদয় ওর বাবা মার কথা শুনে আপনার সামনেই কান্না করে দিল। কি ব্যাপার, তুই কান্না করছিস কেন? আমাকে বল কি হয়েছে। তারপর আপনকে ওর জীবনের সব কথা বলল, আর ওর বাবা মার অ্যাক্সিডেন্টের ব্যাপারেও বলল। আপন শুনে হৃদয়কে সান্ত্বনা দিয়ে বলল, তোকে সবসময় শক্ত হতে হবে এবং মন দিয়ে লেখাপড়া করে তোর বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে। তার জন্য যত সহযোগিতা প্রয়োজন আমি করব। এখন চল আমার বাসায়, তোকে দেখলে মা নিশ্চয়ই খুব খুশি হবে। হ্যাঁ চল, তোদের মতো বন্ধু থাকলে একজন মানুষের পক্ষে অসম্ভব কিছুই থাকে না। তারপর হৃদয় এবং আপন দুজনে মিলে আপনদের বাড়িতে গেল। আপনের মা তো হৃদয়কে দেখেই মহা খুশি এবং হৃদয়কে তাদের সাথেই থাকতে বলেছে। তারপর কিছুক্ষণ গল্প করার পর আপনের মা বলল, আপন, হৃদয়কে নিয়ে তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবারের ব্যবস্থা করছি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে সেদিনের মতোই ঘুমিয়ে গেল ওরা। পরের দিন সকালবেলা উঠে আপনের বাবার সাথে কথা বলল। হৃদয় আপনের বাবা খুব ভালো মানুষ। সে হৃদয়কে দেখে খুশি হয়েছে। হৃদয় মনে মনে চিন্তা করলো, যাক,
মাথা গোজার স্থান তো হয়েছে, এবার পড়ালেখার খরচ চালাতে কোনো কিছু করতে হবে। তারপর খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটির দিকে যাচ্ছে এমন সময় আবারও নীলার সাথে দেখা হলো ওর। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। তা আপনার সাথে উনি কে? আমার বন্ধু আপন। আর আপন ইনি হচ্ছেন নীলা। ট্রেনে দেখা হয়েছিল। হাই নীলা। হাই। তো এবার যাওয়া যাক। হৃদয় আপনকে উদ্দেশ্য করে বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর ভার্সিটি থেকে ভর্তি হয়ে বাড়িতে ফিরল ওরা। আসলে হৃদয়ের রেজাল্ট ভালো থাকায় ততটা বেগ পোহাতে হয়নি। আপনের সাথে ঘোরাফেরা করতে করতে আজকের দিন খুব ভালোভাবেই শেষ হয়ে গেল ওদের। রাতে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল, কারণ কালকে থেকে হৃদয়ে ক্লাস শুরু। আর হ্যাঁ, আপনও হৃদয়ের সেম ইয়ার, আপনেরও ক্লাস আছে, তাই হৃদয়ের সাথে আপনও ঘুমিয়ে পড়ল। পরদিন খুব তাড়াতাড়ি উঠে খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটিতে পৌঁছালো হৃদয়। তারপর ক্লাসে ঢুকে আপনের সাথে বসে আছে এমন সময় পেছন থেকে কে যেন হৃদয়কে ডেকে উঠল। আপনি এখানে হৃদয় পেছনে তাকাতেই হতো আবারও 333 ভোল্টের শক খেলো, কারণ পেছনে ছিল নীলা। আপনি এখানে? কেন, আসতে মানা নাকি? তা হবে কেন? আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞাসা করলাম। আপনি কি এখনো আগে থেকেই পড়েন? হুম। তাহলে আপন আপনাকে চিনল না কেন? কে বলেছে চিনি নাই? এমনি না দেখার ভান করছে। তো মনোযোগ দিয়ে ক্লাস করেন। হৃদয় যাই হে কথা বলেই চলে গেল। নীলাও চলে গেল। অন্যদিকে হৃদয় দেখে আপন একটা মেয়ের সাথে কথা বলছে। ও তাদের কাছে গেল, শুনতে পেল, প্লিজ বাবু, রাগ করো না। কালকে হৃদয়ের সাথে ভার্সিটিতে আসছিলাম, তাই আর তোমার সাথে দেখা করতে পারিনি। কে হৃদয়? আর ভার্সিটিতে কেন? হৃদয় তাদের কাছে এগিয়ে আপন কিছু বলার আগেই ও বলল, জি আমি হৃদয়, আর কালকে আমার ভর্তির জন্য এসেছিলাম। ও সরি আপন, আমার ভুল হয়ে গেছে। না সমস্যা নেই, হৃদয় তোর সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে হিমু, আমার জিএফ। হাই। আচ্ছা তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো, ভাবি নাকি আপু? কেন হিমু বলে ডাকবা? আর তুই করে ডাকবা, যেমন আপনকে ডাক। আচ্ছা তাহলে তোকেও তুই করে ডাকতে হবে। তাহলে বন্ধু। হিমু হৃদয়ের দিকে এক হাত এগিয়ে দিয়ে বলল, হৃদয় হিমুর দিকে এক হাত এগিয়ে দিয়ে বলল, বন্ধু। ওরা দুজনেই কথা বলছে, এর মধ্যেই ক্লাসে স্যার চলে আসে। আজকে ভার্সিটিতে হৃদয়ের প্রথম ক্লাস। একটু সংকোচবোধ করলেও সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করলো ও। ক্লাস শেষে, হৃদয় চল, আজ আড্ডা দেব। হ্যাঁ চল, আজ সারাদিন খুব মজা করব। আপনি হয়তো ভাবছো রাকিব সোহান এরা আবার কে? আজ ক্লাসে এদের সাথে পরিচয় হয়েছে হৃদয়। তারপর হৃদয়, আপন, হিমু, রাকিব, টুম্পা, সোহান ওরা সবাই অনেকক্ষণ আড্ডা দিল। সন্ধ্যায় হৃদয় আর আপন ওদের সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। এভাবে এই দিনগুলো বেশ ভালোইভাবেই চলছিল। ওর নীলার সাথে খুব ভালো সম্পর্ক হয়। আর হ্যাঁ, হৃদয় এখন আর আপনদের বাসায় থাকে না। আপনার বাবা মা হৃদয়কে যদিও যেতে দিতে চাইছিল না, তবুও ও নিজের বিবেকের কাছে হার মেনে ওদের বাড়ি থেকে চলে যায়। কোনোরকম 2টা টিউশনি জোগাড় করে ওর খরচও নিজে চালায়। এমন সময় হৃদয়ের ফোন বাজছে। ক্রিং ক্রিং। হ্যালো, আসসালামু আলাইকুম। নীলা সালামি উত্তর দিয়ে বলল, কোথায় তুমি? কেন, বাসায়। ভার্সিটিতে আসবে না? যাবো তো। ও আচ্ছা, তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওটা সিক্রেট, বলা যাবে না। যখন দিব তখন জানবে। এই কথা শেষ করেই নীলা ফোনটা কেটে দিল। আর হৃদয় কিছু না ভেবেই টিউশনিতে চলে গেল। টিউশনি শেষ করে সোজা ভার্সিটির দিকে রওনা দিল। ভার্সিটির সামনে গিয়ে ও দেখে নীলা নীল শাড়ি, নীল চুড়ি পরে নীল পরীর মতো দাঁড়িয়ে আছে। হৃদয় তো আবারও নীলার উপর ক্রাশ খেলো। কি ব্যাপার নীলপরি, এখানে কি করছেন? আপনি কি রাস্তা ভুলে দুনিয়াতে চলে আসছেন নাকি? কেন? তোমার জন্য অপেক্ষা করছি। আর হ্যাঁ, তোমার জন্য আমি দুনিয়াতে নেমে এসেছি। এখন ফাজলামি বাদ দিয়ে এটা পরে আসো। নীলা একটা ব্যাগ এগিয়ে দিয়ে হৃদয়কে বলল, আমি এখন এটা কোথায় চেঞ্জ করব? আমি কিছু শুনতে চাই না। অনলি 5 মিনিট সময় দিলাম। যা বাবা, মাত্র 5 মিনিট। হৃদয় আর কিছু না বলেই সেখান থেকে চলে গেল। ওখান থেকে সরে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে একটা ক্লাসরুম পুরাই ফাঁকা।
হৃদয় আর দেরি না করে ড্রেসটা চেঞ্জ করলো। আর আপনাদের তো বলাই হয়নি, ওই ব্যাগেই নীল পাঞ্জাবি ছিল। ওই নীল পরি, চলো কাজ শেষ। হৃদয়ের দিকে এমনভাবে তাকিয়েছে, বিশ্বাস করেন পাঠক ভাইয়েরা, মনে হয় ও একটা এলিয়েন। ওই কি হলো? আমি কি এলিয়েন না ভিন গ্রহের প্রাণী যে এমনভাবে তাকিয়ে আসো কিছু না বলে? চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। কথা বলেই নীলা একটা রিক্সায় ডাক দিল। এই মামা যাবেন? কোথায় যাবেন? কানন পার্ক। চলেন। ওই ওঠো। হৃদয় আর কিছু না বলেই সরাসরি রিক্সায় বসে পড়ল। তোমাকে নীল পাঞ্জাবিতে বেশ লাগছে। তাই নাকি? তোমাকেও নীল শাড়িতে বেশ মানিয়েছে। তোমার জন্য। লজ্জা মাখার কণ্ঠে বলল, কি আমার জন্য মানে বুঝলাম না। তোমার মানে বুঝতে হবে না, যখন সারপ্রাইজ পাবে ঠিকই বুঝবে। এখন আর একটাও কথা বলবা না। ঠিক আছে। হৃদয় আর কিছু বলল না। এমন সময় রিক্সাওয়ালা মামা ওদেরকে বলল, মা নামেন, চলে আসছি আপনাদের গন্তব্যের জায়গায়। হৃদয় আর নীলা নেমে পড়ল রিক্সা থেকে। নেমেই হৃদয় ভাড়া দিতে গেলেই নীলা বলে উঠল, ওই তোমাকে দাঁড়িয়ে থাকতে বলছি না, ভাড়া কি দিতে বলছি? আমার কথাটা না শুনলে। থাক, আর বলতে হবে না, বুঝেছি। তুমি ভাড়া দিয়ে রিক্সাওয়ালা মামাকে ধন্য করো। আর কথা না বাড়িয়ে নীলা রিক্সার ভাড়া মিটিয়ে দিল। তারপর হাঁটতে হাঁটতে পার্কের গেটের সামনে গিয়ে নীলা হৃদয়কে বলে উঠল, দাঁড়াও। কেন ভেতরে যাবে না? ভেতরে যাবে না কখন বললাম, কিন্তু এভাবে না। হৃদয় আর কিছু না বলে দাঁড়িয়েছিল। এমন কোথা থেকে যেন নীলা একটা কালো কাপড় নিয়ে সেই হৃদয়ে চোখ দুটো বেঁধে দিল, দিয়ে বলল, এবার চলো। হৃদয় ভদ্র ছেলের মতো নীলার দেখানো পথে হাঁটতে শুরু করলো। কিছু তো যাওয়ার পর হৃদয় শুনতে পায় আপন, হিমু, রাকিব, সোহান, অন্তর এরা ওর উপর ফুল জাতীয় কিছু ছুঁড়ে মারছে আর বলছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই বেস্ট ফ্রেন্ড হৃদয়। হৃদয় তো ওদের কার্যকলাপ শুনে অবাক। তাড়াতাড়ি চোখ থেকে কাপড় সরিয়ে ও দেখে ওর চারপাশে ফুল দিয়ে সাজানো এবং হৃদয়ের সামনে একটা জন্মদিনের কেক। তোদের সবাইকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে আমরা এসব কিছুই করিনি, এই সব কিছু নীলা করেছে। সব ধন্যবাদ তুই নীলাকে দে, আমার তো শুধু তোর জন্মদিনের অতিথি মাত্র। আজকে যে তোর জন্মদিন সেটাও তো আমরা জানতাম না, বরং নীলাই আমাদেরকে জানিয়েছে। হৃদয় যেই নীলার দিকে তাকিয়েছে ঠিক তখনই নীলা একগুচ্ছ গোলাপ ফুল দিয়ে হাঁটু মাটিতে গেঁথে হৃদয়কে বলতে শুরু করলো, যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো আকাশে তারা আছে যত। হবে কি আমার জ্যোৎস্না রাতে তারা গোনার সাথেই? কথা দিলাম সারা জনম রাখবো তোমায় আমার কাছে বেঁধে। নীলার কথা শুনে হৃদয় কি বলবে ভেবে পাচ্ছিল না, কারণ ও তো অসহায়, যে কিনা দুনিয়ায় এক পানিতে ভাসমান শ্যাওলার মতো। হৃদয় ভাবনার ছেদ ঘটে আপন বলল, কি হলো, চুপ করে আছিস কেন? আমার দ্বারাই এ সব কিছু সম্ভব নয়। নীলা দাঁড়িয়ে বলতে শুরু করলো, কেন সম্ভব নয়? কি নেই আমার? টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি, এটাই কি আমার দোষ? সেদিন ট্রেনে যখন আমাদের দেখা হয় সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাদের ভাগ্য এমন এক পর্যায়ে এনেছে যে তোমার সাথে আমাকে আজকের এই পরিস্থিতির আনতে বাধ্য করেছে, তবুও তুমি না বলছো। তুমি যে কথাগুলো বললে তার কোনো জবাব আমার কাছে নেই, কারণ আমিও তো সেই প্রথম দিনেই দেখে ভালোবেসে ফেলেছি। হৃদয় শেষের কথাটা মনে মনে বলল। হৃদয় আর কিছু না বলেই সেখান থেকে বাসায় চলে গেল। পেছন থেকে নীলা, হিমু, আপন, সোহান অনেকবার ডেকেছে, কিন্তু হৃদয় শুনেনি, কারণ এখানে থাকলে হয়তো হৃদয় আর ওর চোখের পানি ধরে রাখতে পারবে না। আজ নিজেকে বড় অসহায়। আমি যাকে ভালোবাসলাম সে নিজে আমাকে প্রস্তাব দেওয়ার পরও আমি তাকে প্রত্যাখ্যান করলাম, কারণ আমি গরিব। এই কারণে আজ আমার নিজের কেউ নেই। সে যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে তাড়াতাড়ি করে বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে একটা ঘুম দিল। ঘুমেই পরের দিন সকালে ফোনের শব্দেই ঘুম ভাঙে ওর। ও ফোন হাতে নিয়ে দেখে নীলা 30+ কল।
তার সাথে হাপন, হেলাল, হিমু অন্তত আছেই। আরও নীলার নাম্বার থেকে 2টা SMS দেখলো। সেখানে নীলা লিখেছে, তুমি যদি এবার ফোনটা রিসিভ না করো তবে আমি আত্মহত্যা করব। এরকম মেসেজ দেখে হৃদয় তো হাতকে উঠল। কুড়িং কুড়িং। কিরে, একটা মেয়ে তোকে প্রপোজ করেছে বলে তুই নিজেকে মহান মনে করছিস, তাই না? আজ তোর জন্য নীলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসে দেখে যা তোর জন্য মেয়েটা আজ কিভাবে কষ্ট পাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে। আপনের কথা শুনে হৃদয়ের চোখের পানি যেন আর থামছেই না। হৃদয় কোনো কিছু আর না শুনে হাসপাতালের দিকে এমন দৌড় দিচ্ছে যেন পাগলা কুত্তাওকে তাড়া করেছে। হৃদয় সেখানে গিয়েই দেখতে পেল আপন, হিমু, সোহান, নীলার বাবা মা, ছোট ভাই বসে কান্না করছে। হৃদয়কে দেখে আপন তেড়ে এসেই নীলার রুমের সামনে নিয়ে গিয়ে বলল, দেখ, তোর জন্যই আজ নীলার এমন অবস্থা। হৃদয় কোনো কিছু না বলেই শুধু নীরবে চোখের পানি ফেলছে। তুই তো এটাই চেয়েছিলিস, তাই না? এতে কিছু বলতে যাবে ঠিক তখনই ডাক্তার বলতে শুরু করলো, এখানে নীলা নামের পেশেন্টের বাড়ির লোক কে আছেন? নীলার জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে ওর সাথে দেখা করতে পারেন। ডাক্তারের কথা শুনে আপন, হিমু, সোহান ও নীলার বাবা মা নীলার সাথে কথা বলার জন্য রুমে যায়। হৃদয় বাদে হৃদয় তো মনে মনে ভাবছে কোন মুখ নিয়ে ও নীলার সামনে যাবে। তাই ও আড়ালে দাঁড়িয়ে নীলাকে একবার চোখের দেখা দেখে বাসায় চলে গেল। বাসায় গিয়ে নামাজ আদায় করে মহান আল্লাহ পাকের দরবারে নীলার জন্য দোয়া করলো। অন্যদিকে নীলার জ্ঞান ফেরার পর হসপিটালে। মা, কি হয়েছে তোর? তুই কি আমাদের কথা একবারও ভাবলি না? সরি বাবা, আর কোনোদিন এসব করব না, ভুল হয়ে গেছে। ঠিক আছে মা, তুই তোর বন্ধুদের সঙ্গে রেস্ট নে, আমি আর তোর বাবা তোর খাবার ব্যবস্থা করছি। কথা বলে নীলার বাবা মা সেখান থেকে চলে গেল। তোর কি মাথা খারাপ নাকি? হুট করে মানুষ কি এসব চিন্তা মাথায় আনে? কি করব বলো, হৃদয়কে যে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। ও যখন আমাকে না বলে এবং পরে আমার ফোন রিসিভ না করে, তখন আমার মাথা কাজ করা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। কি করতে কি করে ফেলেছি আমি তা নিজেই জানি না। তাই বলে এত বড় সিদ্ধান্ত নিবি? দয়া করে আপনারা একটু বাইরে যান, ওনার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। ঠিক আছে ডাক্তার, নীলা আমরা এখন আসি, আবার পরে আসবো। ঠিক আছে, যা। আর হ্যাঁ, হৃদয়কে একটু আসতে বলবি, ওকে খুব দেখতে ইচ্ছে করছে। তারপরও তুই ওকেই দেখতে চাইছিস যে তোর নিজের জন্য দায়ী। আসলে মেয়েরা একটু হিংসুটে বেশি হয়, কি বলেন আপনারা? দেখছেন কিভাবে হৃদয়ের বদনাম করছে। হ্যাঁ, আমার মৃত্যু আসলেও আমার চোখ শুধু ওকেই দেখতে চাইবে। ও মা গো, ট্রু লাভ। আচ্ছা ঠিক আছে, বলুমনি। আর হ্যাঁ, এখন আমরা যাই, পরে আবার দেখা হবে। এই কথা বলেই আপন, হিমু, সোহান নীলার কাছ থেকে বিদায় নেয়। বিকেলবেলা। হ্যালো, হৃদয় কোথায়? তুই তাড়াতাড়ি ব্রিজে মাথায় মোড়টাতে চলে আয়, হসপিটালে যাব। না, আমি হসপিটালে যাব না। কেন, তুই কি চাস নীলা আবার বড় ধরনের কিছু করে বসুক? না, সেটা কোনো দিনও চাই না। আমিও নীলাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার অবস্থানের কথা চিন্তা করে ওর প্রস্তাবে রাজি হইনি। আরে পাগল, সেখানে নীলার সম্পর্কে খুশি, সেখানে তুই কেন এসব নিয়ে চিন্তা করছিস? ঠিক আছে নীলা যদি এ সম্পর্কে খুশি থাকে তবে আমার কোনো আপত্তি নেই। তাড়াতাড়ি মোড়ে আসি। আপন আর হিমু ওরাও চলে এসেছে। ঠিক আছে, তোরা 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আসছি। 15 মিনিট পর। কিরে, এত দেরি হয় এতটুকু আসতে? হৃদয়ের দিকে তাকিয়ে কথাটা বললো আপন। ও মা হিরো, আপনি কি শুটিং স্পট ছেড়ে ভুল করে এখানে চলে এসেছেন নাকি? দয়া করে একটা অটোগ্রাফ দিন না প্লিজ। কি করে দিব, আমার কাছে তো কলম নেই। ওই ঢং বাদ দে, তাড়াতাড়ি চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চল। ওরা সবাই হসপিটালে গিয়ে দেখে নীলার মা নীলাকে খাবার জন্য জোর করছে, কিন্তু সে কোনো মতোই খাচ্ছে না। কি রে নীলা, খাবার খাচ্ছিস না কেন? এমনিতেই ভালো লাগছে না। তোমরা ভেতরে আসো, ওকে একটু বোঝাও তো, কখন থেকে কিছুই খাচ্ছে না। আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। ঠিক আছে আন্টি, আপনি যান, আমরা ওকে খাওয়াচ্ছি। এই কথা বলেই নীলার মা চলে গেল। আপন, হিমু, সোহান ভেতরে গিয়ে নীলাকে বলতে শুরু করলো, ওই তুই আর কত কষ্ট দিবি নিজেকে? খাবারটা তাড়াতাড়ি খেয়ে নে। হৃদয় আসেনি? না।
নীলা হিমুর মুখ থেকে না শব্দটি শুনে উল্টো পাশে মুখ লুকিয়ে কান্না শুরু করে দিল। আর হৃদয় গিয়ে নীলার হাত ধরতেই আপন মনে করে বলতে শুরু করলো, আপন আমার হাত ছেড়ে দে, যার জন্য আমি এত কিছু করলাম তারই মন পেলাম না, আমার বেঁচে থেকে আর কিছু বলতে না দিয়ে। এই পাগলি, তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমার কি হবে ভেবে দেখেছিস একবারও? আর একবার এসব কথা বললে তো আমিও মরবো। এভাবে সারা জীবন আমার হাত ধরে রাখবে, কথা দাও। ঠিক আছে, কথা দিলাম, কিন্তু আমি তো গরিব। তো আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার টাকা নাই? সমস্যা নেই, আমার রাস্তার খাবার খাবো। আমার কাছে তোমাকে কোনো গিফট দেওয়ার মতো টাকা নাই। সমস্যা নেই, আমার হাতটা ধরে রেখো। আমার কাছে কোনো দামি গাড়ি বা দামি বাইকও তো নেই। সমস্যা নেই, একসাথে কোনো এক রাস্তায় হাত ধরে হেঁটে যাব। তুমি কি সত্যিই আমাকে এত ভালোবাসো? আমার জীবনের থেকেও বেশি। হৃদয় যেই না নীলাকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই আপন বলে উঠল, আরে ভাই আসতে, আমরা কিন্তু তোদের পাশে আছি, যা করার পরেই কইরেন। আপনের কথাই নীলা লজ্জায় লাল হয়ে গেছে। বিশ্বাস করেন পাঠক ভাইয়েরা, নীলাকে এই অবস্থায় কোনো স্বর্গ থেকে উঠে আসা অপ্সরীর মতো লাগছে। হৃদয় তো তা দেখে হাবার প্রেমে পড়ে গেছে। ওই হালা কাম করে দেখ, ও তো আর উড়ে পালিয়ে যাচ্ছে না। হৃদয়কে ধাক্কা দিয়ে কথাটা সোহান বলল, তারপর আরও অনেক কিছু বলল। আর হৃদয় নীলার কাছে সারাদিন থেকে সন্ধ্যার সময় বাসায় চলে গেল। আর নীলাকেও তাদের বাড়িতে পাঠিয়ে দিল, কারণ আগের থেকে সুস্থ হওয়ার জন্য ডাক্তার নীলাকে রিলিজ করে দেয়। আর এভাবে ওদের লাভ স্টোরি চলতে থাকে। এই 4 বছরে হৃদয় বুঝেছে নীলা ওকে কত ভালোবাসে। কেউ কাউকে ছাড়া থাকতে পারতো না। একদিন ওরা দুজনের সাথে কথা না বললে হৃদয়ের মনে হতো যেন 1 বছর ধরে ও নীলার সাথে ওর কথা হয়নি। আর আপন, হিমু, সোহান সব সময় হৃদয়কে সাহায্য করেছে। সব কিছু ঠিকঠাক চলছিল। নীলার সাথে হাতে হাত রেখে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, ওর সাথে রাত ভর কথা, চ্যাটিং করা, সব মিলে খুব ভালোভাবে ওদের দিন চলছিল। কিন্তু হঠাৎ একদিন নীলা হৃদয়কে অনেক ভোরে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। নীলার সালামে জবাব দিয়ে বলল, আজকে 10টায় গোল্ডেন রোজ গার্ডেনে দেখা করতে পারবে? খুব আর্জেন্ট দরকার আছে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। হৃদয় আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই ফোনটা কেটে দিয়েছে। দেখেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলার দেওয়ার ঠিকানাটা মোতাবেক গোল্ডেন রোজ গার্ডেনে গিয়ে দেখে নীলা হৃদয়ের জন্য আগে থেকে অপেক্ষা করছে। হৃদয় ওর মোবাইলটা বের করে দেখে 9:50 বাজে। দেখে তো ও অবাক, কারণ হচ্ছে গত 4 বছরে এই প্রথম নীলা আগে থেকে এই হৃদয়ের জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? মজা করা বাদ দাও, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যার জন্য ডেকেছি। কথাগুলো বলে আমি চলে যাব। হ্যাঁ বলো, কি বলবে? আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানেই শেষ। তারপরের সব ঘটনা তোমরা প্রথম পর্বে জেনেছ। এতক্ষণ তো 4 বছর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনলে। এবার বাস্তবে আসা যাক। দোকান থেকে 1 পাতা ঘুমের বড়ি ও 2 প্যাকেট সিগারেট নিয়ে হৃদয় বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় গিয়ে হৃদয় একটা সিগারেট মুখে নিতেই ওর কাশি শুরু হলো। কিন্তু কী করবে, নীলাকে তো ওর ভুলে থাকতে হবে। আস্তে আস্তে ধোঁয়া উড়াচ্ছে আর ওর মনে হচ্ছে যেন কষ্টগুলো সিগারেটের ধোঁয়ার সাথে বিলীন হয়ে যাচ্ছে। হৃদয় জীবনে কোনো দিন সিগারেটে হাত দিয়ে ছুঁয়েও দেখেনি, কিন্তু ওর কেন জানি আজ মনে হচ্ছে যে সিগারেট ওর বেঁচে থাকার একমাত্র সম্বল। হেঁকে হেঁকে সব শেষ করে 2টা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে গেল ও। পরের দিন হৃদয় ঘুম থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতেই পারছে না। কে যেন ওর হাত পা বেঁধে রেখেছে এরকম মনে হচ্ছে। খুব কষ্ট করে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখে দুপুর 12টা বেজে গেছে। মোবাইলে কল লিস্টে গিয়ে নীলার নাম্বারে কিছু একটা ট্রাই করলো, কিন্তু নীলার বারবার ফোন কেটে দিচ্ছে এবং কিছুক্ষণ পর ফোনটা বন্ধ করে রাখলো। হৃদয় আর ফোন না দিয়ে ওর নিজের মনটাকে বুঝালো যে নীলা যদি অন্য কারোর সঙ্গে সুখে থাকে তবে ও কেন পারবে না। হৃদয় নীলাকে ওর নিজের মন থেকে সত্যিকার অর্থেই ভালোবাসে। ও সুখে থাকলে হৃদয় সুখে থাকবে। হয়তো মহান আল্লাহ তাআলা হৃদয়ের ভাগ্যে রাখেনি নীলাকে, কিন্তু নীলা সারা জীবন হৃদয়ের মনের কাঠগড়ায় আসামি হয়ে থাকবে। ও ওর নিজের মনকে বুঝ দিচ্ছে, আর চোখ দিয়ে অঝোর ঝর্ণা বয়ে চলেছে হৃদয়ের। থামার কোনো নামগন্ধই নেই।
তখন ওর মনে পড়লো রাতের কথা, যে রাতে সিগারেটের ধোঁয়ার সাথে ওর শ্বাসকষ্ট কিছুটা হলেও কমেছিল। তাই সিগারেট আনার জন্য যে বাইরে বের হতে যাবে, ঠিক তখনই দরজা খুলে দেখে ওর চাচা বাইরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখন কি করছেন? আমি বেঁচে আছি কিনা মরে গেছি তা দেখতে এসেছেন, নাকি মরিনি জন্য মারতে এসেছেন? বাবারে, আমাকে ক্ষমা করে দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই তোর বাবার যত সম্পত্তি ছিল সব আমি তোর নামে করে দিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। এ কথা বলবে যে ওর চাচা ওর পা ধরতে যাবে, ও বুঝতে পারেনি। ছি ছি ছি, কি করছেন চাচা আপনি? আপনার ভুল বুঝতে পেরেছেন সেটাই বড় কথা। হ্যাঁ রে বাবা, আমি তোর সঙ্গে খুব বড় অন্যায় করেছি, যার জন্য হয়তো মহান আল্লাহ তাআলা আমাকে এত বড় শাস্তি দিয়েছে। চাচা, আপনার কি হয়েছে? তোর বাবার সকল সম্পত্তি আমি চালাকি করে নিয়ে যেদিন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তার কিছুদিন পর জানতে পারি যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমি আর এই পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র। না চাচা, আমি আপনার কোনো কিচ্ছু হতে দিব না। আমি আপনাকে দরকার পড়লে সারা পৃথিবীর ভালো ভালো ডাক্তার নিয়ে এসে অপারেশন করাবো, তবু আমি আপনাকে মরতে দেব না। আমার হাতে আর সেই সময় নেই। চল, তোকে তোর সম্পত্তির সকল দায়িত্ব দিয়ে আমি শান্তিতে মরতে চাই। আপনি এসব কথা বলবেন না প্লিজ। ঠিক আছে, বলবো না, চল। তারপর হৃদয় আর কোনো কিছু না বলে বাইরে বের হয়ে দেখে ওর সবচেয়ে প্রিয় গাড়িটা। তারপর গাড়ির ভিতরে গিয়ে ও আর ওর চাচা বসলো, আর গাড়ি তার আপন গতিতে ছুটতে শুরু করলো। আর হ্যাঁ পাঠক পাঠিকা, তোমাদের তো বলাই হয়নি যে হৃদয় কিন্তু গরিব না। আসলে হৃদয়ের বাবা ছিল বাংলাদেশের একজন টপ বিজনেসম্যানের মধ্যে একজন। এটা শুধু গল্পে কেউ সিরিয়াসলি নেবেন না। আসলে ওর বাবার অ্যাক্সিডেন্টের পর সকল সম্পত্তি ওর চাচা আত্মসাৎ করে ওকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তো তোমরা সবই জানো যে হৃদয়ের জীবনযুদ্ধ সম্পর্কে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে হৃদয়রা ওর গন্তব্যস্থানে পৌঁছে গেছে। চাচা নামেন। হ্যাঁ। গাড়ি থেকে নেমে হৃদয় আর ওর চাচা ওদের ফ্যাক্টরির দিকে এগিয়ে চলল। তখন কিছু শ্রমিক হৃদয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যে হৃদয় যেন কোনো অজানা গ্রহের প্রাণী। ওর দিকে তোমাদের এইভাবে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। আজ থেকে এই এইচকেবি গ্রুপের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ, আর আমি ঘোষণা করলাম আজ থেকে হৃদয় হচ্ছে তোমাদের নতুন এমডি। ও চাচার কথা শুনে সকল শ্রমিকরা হৃদয়কে হাততালি দিয়ে স্বাগতম জানালো। হৃদয় যেই না ওর চাচার পা ধরে সালাম করতে যাবে, ঠিক সেই সময় ওর চাচা মাথা ঘুরে পড়ে যায়। চাচা কি হলো, আপনার কথা বলছেন না কেন? তারপর হৃদয়রা দুজন মিলে ধরাধরি করে ওর চাচাকে হসপিটালে নিয়ে যায়। চাচাকে দেখে ডাক্তাররা বলল, তা শুনে হৃদয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। দেখুন মিস্টার হৃদয়, আপনার চাচার অনেক দিন থেকেই ব্লাড ক্যান্সার। আমাদের হাতে আর কোনো সময় নেই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, আপনার সাথে তিনি কথা বলতে চান। হৃদয় আর দেরি না করে দৌড়ে ওর চাচার কেবিনের দিকে চলে গেল। হৃদয়কে দেখে ওর চাচা বলতে শুরু করলো, বাবারে, আমি জানি আমার আর বেশি সময় নেই, তোর হাতে আমি আমার সব দায়িত্ব তুলে দিয়ে গেলাম। বাবারে, আমি জানি আমার আর বেশি সময় নেই, হয়তো আমি তোর সাথে অনেক অন্যায় করেছিলাম, কিন্তু তুই আমাকে ক্ষমা না করলে কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। তোর বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমি যে তার বন্ধু ছিলাম সেটা কোনোদিনই মনে করেনি, বরং আমাকে তার নিজের ভাইয়ের মতো দেখতো। মৃত্যুর সময় তোর কাছে একটাই অনুরোধ, তুই আমাকে ক্ষমা করে দে। হৃদয় চাচার কথা শুনে কেন যেন ওর খুব কষ্ট হচ্ছে। উনি হয়তো হৃদয়ের সাথে অন্যায় করেছিল, কিন্তু সে তো তার ভুল বুঝতে পেরেছে। হৃদয়ের উত্তর দেওয়া দেরি দেখে ওর চাচা আবার বলতে লাগলো, কি রে, কি হলো, কিছু বলছিস না কেন? চাচা, এ আপনি কি বলছেন? সন্তানের কাছে কি পিতা কোনো দোষ করতে পারে? যদিও আপনি আমার বাবার বন্ধু ছিলেন, কিন্তু আমি সবসময় আপনাকে আমার নিজের চাচা মনে করতাম। হৃদয়ের কথা শেষ হতে না হতেই পেছন থেকে কে যেন হাব্বু বলে চিৎকার করে উঠল। হৃদয় পেছনে তাকিয়ে তো হাবাক। ও পেছনে তাকিয়ে দেখে একটা মিষ্টি পরীর মতো মেয়ে দাঁড়িয়ে আছে। আসলে ওর নাম হচ্ছে জান্নাত, ওনার একমাত্র আদরের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর সে বিদেশ যাওয়ার কারণে অনেকদিন দেখায়নি হৃদয়। জান্নাত ওর আব্বুকে দেখে বলতে শুরু করলো,
আব্বু, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? জান্নাত কান্না করতে করতে বলল, মারে, কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না। তোর মা মারা যাওয়ার পর তোকে আমি অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি। বাবা হৃদয়, তোর কাছে আমার একটাই অনুরোধ, আমি মারা যাওয়ার পর আমার মেয়েটাকে দেখে রাখবি, কথা দে। ওর চোখে কোনোদিনও পানি আসতে দিবি না। কথা দিলাম চাচা। অন্যদিকে জান্নাত কোনো কিছু না বলেই শুধু কান্না করছে। বাবা হৃদয়, আমি আর তোর বাবা তোদের ছোটবেলা থেকেই বিয়ে ঠিক করে রেখেছিলাম, কিন্তু এখন আমি তো আর বেঁচে থাকবো না, তাই জান্নাতেই আমি তোর হাতে তুলে দিলাম। হৃদয়ের চাচা এই কথা বলতে না বলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হৃদয় ডাক্তারকে ডাক দিলে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে। চাচার মৃত্যুর খবর শুনে হৃদয়ের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। না চাইতে ওর চোখ দিয়ে পানি ধরে রাখতে পারছে না। আর অন্যদিকে তো জান্নাতকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। তারপরে হৃদয় ওর চাচার জানাজা করে দাফন সম্পন্ন করে বাসার দিকে যাচ্ছে। পথে আজান হওয়ার কারণে নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখে জান্নাত এখনও কান্না করছে। হৃদয় গিয়ে জান্নাতের কাঁধের উপর হাত রাখতে জান্নাত চমকে ওঠে। তারপর হৃদয় বলতে শুরু করলো, কারো বাবা আবার কারো মা, অথবা কারো বাবা মাকে একসাথে নিয়ে মহান আল্লাহ তাদের পরীক্ষা করেন। তোমাকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, তবু বলছি যে চলে গেছে তার জন্য কান্না করে লাভ নেই। তোমার চোখের পানি তার কাছে পৌঁছাবে না, বরং তুমি যদি নামাজ আদায় করে তার জন্য দোয়া করো তবে তার আত্মা শান্তি পাবে। আজান হয়ে গেছে, অজু করে নামাজ আদায় করে নাও। হৃদয় কথাগুলো শুনে জান্নাত মন দিয়ে কি যেন চিন্তা করলো। তারপর চোখ দুটো কোনো রকম মুছে বাথরুমে চলে গেল, হয়তো হুজু করতে। কিছুক্ষণ পর হৃদয় দেখে জান্নাত একটি জায়নামাজ নিয়ে মাটিতে বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো। আর এদিকে হৃদয় নীলার কথা প্রায় ভুলেই গেছে। নীলার কথা ওর মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু হৃদয়ের মনে হয় নীলা ওর একটা দুঃস্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো পূরণ না হয় ভালো। হৃদয়ের ভাবনা ছেদ ঘটিয়ে জান্নাত বলল, আমার না খুব ক্ষুধা পেয়েছে। জড়সড় হয়ে ছোট বাচ্চার মতো কথাটা বলল জান্নাত। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করছি। হৃদয়ের ফোনটা বের করে দেখে রাত 12টা বাজে, এখনও খাবার কোথায় পাবে। তাই নিজেই খাবার তৈরি করার জন্য রান্নাঘরে গেল। আসলে হৃদয় আগে ওর নিজের খাবার ও নিজেই তৈরি করত, তাই ওর খাবার তৈরি করতেই কোনো সমস্যা হয় না। হৃদয় কোনো রকম কিছু খাবার বানিয়ে টেবিলে রেখে জান্নাতকে ডাকতে চায়। কি দেখে জান্নাত ঘুমাচ্ছে। এই অবস্থায় যে জান্নাতকে কত সুন্দর লাগছে তার হৃদয় কাউকে বলে বোঝাতে পারবে না। ওর কাছে জান্নাতকে এত সুন্দর লাগছে যেন জান্নাত থেকে নেমে আসা কোনো অপসরই হৃদয়ের সামনে ঘুমিয়ে আছে। 4 বছর নীলার সাথে রিলেশনে থাকার পরও হৃদয়ের মনে যে ফিলিংসটা হয়নি, সেটার থেকেও ওর মনে জান্নাতকে দেখে তার চেয়ে বেশি ফিলিংস হয়। হয়তো মহান আল্লাহ তাআলা নীলাকে নয় জান্নাতকে ওর জন্য বানিয়েছে। তার দিকে যতই তাকিয়ে থাকে ততই যেন নেশার মতো ঘোর লেগে যায় হৃদয়ে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে জান্নাতের ঠোঁট, যে হৃদয়কে চুম্বকের মতো আকর্ষণ করে ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সকাল হয়ে গেছে তার হৃদয়ে কল্পনাও করতে পারিনি। জান্নাতের ওঠার আগেই হৃদয়ে অজু করে ফজরের নামাজ আদায় করে নিল। তারপর রান্নাঘরে গিয়ে নিজের সাধ্যমতো খাবার তৈরি করলো। হৃদয় খাবারগুলো টেবিলে রাখতে দেখে জান্নাত হৃদয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, ঘুম কেমন হলো? এসো, খাবার তৈরি, খেয়ে নাও। আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করছেন। শুধু শুধু মানে? শুধু শুধু নয় তো কি? আমি একটা মেয়ে, যেখানে আমার খাবার তৈরি করার কথা সেখানে আপনি। জান্নাতকে আর বলতে দিল না হৃদয়। ওই আপনি কি, হ্যাঁ তুমি বলে ডাকা যায় না? আর হ্যাঁ, তোমাকে রান্না করতে হবে না, এখন আসো খেয়ে নাও, আমার আবার অফিসে যেতে হবে। হৃদয়ের ধমক শুনে জান্নাত আর কিছু না বলেই চুপচাপ বসে পড়লো, কিন্তু খাচ্ছে না। কি ব্যাপার, খাচ্ছ না কেন? হৃদয় কথাটা বলে জান্নাতের চোখ দিয়ে তাকালো। তাকিয়ে দেখে জান্নাত কান্না করছে। এই তুমি কান্না করছো কেন? খাবার পছন্দ হয়নি? না, সেটা না, আব্বুর কথা খুব মনে পড়ছে। আব্বু আমাকে সব সময় খাইয়ে দিত, এখন তো আর তিনি নেই, তাই খাবার সময় তার কথা খুব মনে পড়ছে। ও এই ব্যাপার, এদিকে এসো, আমি খাইয়ে দিচ্ছি। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি খেয়ে অফিসে যান। তোমাকে না বললাম আমাকে তুমি করে বলতে? আর হ্যাঁ, আমি যা বলেছি তাই, আমার কথার উপর কোনো কথা নাই। হৃদয়ের ধমক শুনে জান্নাত ছোট বাচ্চার মতো ওর দিকে একটু এগিয়ে আসলো। আর হৃদয় ছোট ছোট লোকমা করে জান্নাতের মুখে খাবার তুলে দিচ্ছে। আসলে হৃদয় চাচ্ছিল যে ও জান্নাতকে খাইয়ে দিবে, কিন্তু এই কথা বলতে সাহস হয়ে ওঠেনি ওর।
কিন্তু জান্নাত যখন বলল তখন মেঘ না চাইতেই বৃষ্টির মতো মনে হলো হৃদয়ের কাছে। বিশেষ দ্রষ্টব্য, 12 পর্বে বলেছিলাম যে জান্নাতের মা মরার পর বিদেশ চলে যায়। আর আপনারা তো জানেন যে হৃদয়ের বাবা মার অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওদের সাথে কোনো যোগাযোগ হয়নি ওর। তারপর চাচার মৃত্যুর সময় হসপিটালে জান্নাতের সাথে ওর দেখা হয়। 13 পর্বে লেখক লিখেছিল যেখানে জান্নাত বলেছিল আমার বাবা আমাকে সবসময় খাইয়ে দিত বলে তার কথা খুব মনে পড়ছে। এক পাঠক ভাই প্রশ্ন করেছিল যে জান্নাত তো বিদেশে ছিল, কিন্তু তার বাবা তো আর বিদেশে ছিল না, কীভাবে জান্নাতকে তা বাবা সবসময় খাইয়ে দিত? আসলে এই বিষয়ে আমি বলবো, বাবা মা হচ্ছে বেঁচে থাকার জন্য সন্তানের দ্বিতীয় অক্সিজেন। তাদের আদরের কোনো তুলনা হয় না। আর যখন তাদের মধ্যে যে কোনো একজন না ফেরার দেশে পাড়ি জমান, তখন তাদের স্মৃতিগুলো সব সময় মনে পড়তে থাকে। এখানেও তাই হয়েছে। যখন জান্নাত আর তার বাবা কাছে থাকতো তখন সব সময় তার বাবা তাকে খাইয়ে দিত। এই জন্য তার বাবার মৃত্যুর পর খাবার টেবিলে গিয়ে তার বাবার কথাই মনে পড়ছে। আশা করি সবাই এই বিষয়টা বুঝেছেন। এতক্ষণ গল্প অন্য টপিকে আনার জন্য দুঃখিত। এবার চলুন গল্প করা যাক। হৃদয় জান্নাতকে খাইয়ে দিচ্ছে আর জান্নাত খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আর মনে মনে ভাবছে ওর মুখে কি যে মায়া, শুধু মন তো চাই যে সারাদিন শুধু মুখের দিকে তাকিয়ে থাকি। তারপর এসব ভাবতে ভাবতে খাওয়া দাওয়া শেষ করে অফিসের দিকে চলে গেল। যদিও অফিসে পুরাতন কর্মচারীরা প্রায় সবাই হৃদয়কে চিনে, তবুও ও নিজেকে এক নতুন আঙ্গিকে তৈরি করলো। তারপর জান্নাত থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিল। গাড়িটা নিয়ে অফিসের সামনে গিয়ে দাঁড়ালো আর অবাক হলো। আসলে অফিসের গেটের সামনে গিয়ে হর্ন দেওয়ার সাথে সাথে দারোয়ান দরজা খুলে দেয়। হৃদয় ভেতরে তাকিয়ে দেখে অফিসের সকল স্টাফেরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর অফিসটাও খুব ভালো করে সাজানো হয়েছে। আর হৃদয় গাড়ি থেকে নামতেই সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো হৃদয়কে। সবার সাথে এই শুভেচ্ছা বিনিময় শেষে ও ওর কেবিনে ঢুকতেই ওর আগের সব কিছুই মনে পড়তে শুরু করলো। আসলে এই কোম্পানিটা হৃদয়ের আব্বু খুব যত্ন করে সাজিয়েছিল, কিন্তু ওর আব্বু আম্মুর অ্যাক্সিডেন্টের পর চাচা মানের জান্নাতের আব্বু নকল কাগজ দেখিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর সব ঘটনা তো আপনারা সবাই জানেনই। এসব ঘটনা মনে পড়তেই ওর নিজের অজান্তেই চোখের কোণে বেয়ে পানি পড়ছে। ম্যানেজারের কথায় আবারও বাস্তবে ফিরে এলো। বাবা হৃদয়, আমি জানতাম তুমি আসবেই। এই HKB ইন্ডাস্ট্রিজ তোমার আব্বু নিজ হাতে গড়ে রেখে গেছেন, আর সেটা অন্য কেউ অন্যায়ভাবে দখল করবে, সেটা মহান আল্লাহ তাআলা কোনোদিন মেনে নেবেন না। আসলে আঙ্কেল, মানুষের কপালে মহান আল্লাহ তাআলা তার জন্মের সময় সব কিছু লিখে দেন। আমার কপালে যা লিখেছিলেন তাই হয়েছে। আসলে আগের কথাগুলো মনে করে আর কষ্ট বাড়াতে চাই না। যা হবার তা হবেই। আসলে আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কথাগুলো বললাম। তুমি আমার পরীক্ষায় ফুল নাম্বার পেয়েছো। তুমি কোম্পানির বস হওয়ার যোগ্যতা রাখো। আপনারা সবাই আমার পাশে থাকলে এবং আমার জন্য মন ভরে দোয়া করলে আমার কাছে কোনো কাজই কঠিন মনে হবে না। এখন তুমি কাজ করো, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। সে কথা বলে ম্যানেজার চলে গেল আর হৃদয় ওর নিজের মতো করে কাজ করতে শুরু করলো। সারাদিন কাজ শেষে বাড়ি থেকে রওনা দিল। আসলে আজ প্রথম দিন ছিল, তাই কাজ বুঝতে বুঝতে দিন পার হয়ে গেছে ওর। হঠাৎই রাস্তার পাশে লক্ষ্য করে দেখে দুজন বাচ্চা ছেলে রাস্তার পাশে শুয়ে কাতরাচ্ছে। দেখে হৃদয় তাড়াতাড়ি গাড়ি থেকে পানির বোতল বের করে নিয়ে তাদের সামনে গিয়ে বলে, কি ব্যাপার, তোমরা এভাবে শুয়ে আছো কেন? নাও পানি খাও। দুজনে পাগলের মতো পানি খেতে লাগলো। তোমাদের নাম কি আর কেন এভাবে রাস্তার পাশে শুয়ে আছো? আমার নাম ইয়াসিন এবং ওর নাম হচ্ছে আকিবুল। আজকে প্রয়োজনের তুলনায় কম ভিক্ষা পাবার জন্য আমাদের বাইর কইরা দিচ্ছে। কি তোমাদেরকে দিয়ে ভিক্ষা করানো হয়? হ্যাঁ স্যার, যেদিন ভিক্ষা কম পাই সেদিনকে খাবার দেয় না, রাইতে থাকতে দেয় না। ওই এতিমখানায় যে দেখাশোনা করে ওই লোকটি খুব খারাপ। ওদের কথা শুনে হৃদয় যতটুকু বুঝলো ওরা এতিমখানায় থাকে। কি বলছো তোমরা? তোমরা যে এতিমখানায় থাকো তার নাম কি? না স্যার, কইতে পারবো না। ওরা জানলে পরে আমাদেরকে খুব মারবে। তোমরা এটা নিয়ে চিন্তা করো না, তোমরা শুধু ওই এতিমখানার নাম বলো। তোমাদের কথা কেউ জানতে পারবে না। ঠিক আছে স্যার, কইতাছি। তারপর ওরা যা বলল তা শুনে হৃদয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমরা যে এতিমখানায় থাকি তার নাম হচ্ছে HKB আহমেদ শিশু সনদ এতিমখানা।
ওদের মুখ থেকে এই এতিমখানার নাম শুনে হৃদয়ের মাথার উপর আকাশ ভেঙে পড়ল। কারণ হচ্ছে এতিমখানাটা ওর আব্বুর প্রতিষ্ঠা করেছিল, আর যাদের দায়িত্ব দিয়েছিল তারা যে এরকম কাজ করবে তা হৃদয়ের ছিলেন। কি বলছো তোমরা? চলো আমার সাথে দেখি কে তোমাদের দিয়ে ভিক্ষা করায়। আজ তাকে উচিত শিক্ষা দেব। না স্যার, আমরা যেতে পারবো না। ওরা যদি জানে যে আমরা আপনাকে এসব বলেছি তাহলে আমাদেরকে আর খেতে দেবে না, আর থাকতে দেবে না ওখানে। তোমরা কোনো চিন্তা করো না, দেখো আমি কি করি। ওরা থাকে সেখানে নাকি তোমরা সেখানে থাকো সেটা পরে দেখবে। হৃদয় একথা বলেই আকিবুল এবং ইয়াসিনকে গাড়িতে তুলে এতিমখানার দিকে চলল। অন্যদিকে জান্নাত বসে বসে শুধু হৃদয়ের কথাই ভাবছে। সে সকালের কথাগুলো মনে করে একা একাই মিটমিটিয়ে হাসছে, যে সকালে তাকে হৃদয় কত পরম যত্নে খাইয়ে দিয়েছে। হৃদয় আসছে না দেখে সে বারবার ফোন হাতে নিয়ে হৃদয়কে ফোন করার পরিকল্পনা করে, কিন্তু কোনো এক অজানা টানে সে কল দিতে পারে না। সে মনে মনে বলছে, কি ব্যাপার, এখনো হৃদয় আসছে না কেন? ওকে ছাড়া তো আমার ভালো লাগছে না। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? না না, এ কি ভাবছি আমি? এসব নিয়ে চিন্তা করতে থাকে জান্নাত। এসব নিয়ে যেন ওর দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। অপরদিকে হৃদয় ইয়াসিন আর আকিবুলকে সাথে নিয়ে এতিমখানার সামনে পৌঁছে যায়। তোমাদের কি বলেছি মনে আছে তো? হ্যাঁ স্যার, খুব ভালো করে মনে আছে। তাহলে তোমরা যাও, আমি যা বলেছি তাই করো। তারপর ওরা হৃদয়ের কথা অনুযায়ী এতিমখানার ভিতরে গেলে এতিমখানার খাদেম বলতে শুরু করলো, কিরে, তোদের সাহস তো কম না? আমি তোদের বের করে দেওয়া সত্ত্বই তোরা কার হুকুমে এখানে এসেছিস? হৃদয় পেছন থেকে বলে উঠল, আমার হুকুমে। ওই তুই হুকুম দে আর কি? রুবেল, লাঠিটা নিয়ে আয় তো। আজ ওদের বুঝিয়ে দে যে আমার ওপর হুকুমদারি করার ফল কি। হৃদয় কিছুক্ষণ ওদের সামনেই জোরে জোরে হাসল এবং বলল, কি তোরা আমাকে মারবি? এই HKB আহমেদকে মারবি? তোদের তো সাহসের প্রশংসা করতে হয়। এদের মুখ থেকে HKB আহমেদ শুনে সবাই চমকে যায়। স্যার, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। এরকম কাজ আমি আর জীবনেও করব না। তোদের ভুল ক্ষমার অযোগ্য। আমার আব্বু এই এতিম ছেলেদের দেখাশোনার জন্য তোকে নিযুক্ত করেছিল, কিন্তু তুই তাদের দিয়ে ভিক্ষা করাস। হৃদয়ের কথা বলা শেষ হতে না হতেই পুলিশ আসে। ওকে এমন শাস্তি দিবেন যাতে সারা জীবন মনে রাখে। আপনি কোনো চিন্তা করবেন না। এ কথা বলেই পুলিশ খাদেমকে ধরে নিয়ে যায়। কাল থেকে তোমাদের নতুন খাদেম আসবে, আর হ্যাঁ, আমি তোমাদের প্রতি সপ্তাহে এসে দেখে যাব। ঠিক আছে, আর আপনাকে অনেক ধন্যবাদ। আর হৃদয় এতিমখানার সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে চলল। যাওয়ার সময় জান্নাতের জন্য কিছু আইসক্রিম নিল। বাসায় গিয়ে কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথেই ও দেখে জান্নাত দরজা খুলে হৃদয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি ব্যাপার, কান্না করছো কেন? জান্নাত কিছু না বলে এই কান্নার গতি আরো বাড়িয়ে দেয়। আরে কি হয়েছে বলবে তো নাকি? অফিস থেকে ফিরতে কি এত লেট হয়? আমার চিন্তা হয় না বুঝি? কান্নার স্বরে হাতুড়ি গলায় বলল জান্নাত, আমার জন্য এত চিন্তা হয় বুঝি? আমি তোমার কে যে আমার জন্য চিন্তা করবে? জান্নাত হৃদয়ের কথা শুনে লজ্জা মাখা কণ্ঠে বলল, জানি না। তাই নাকি? তাহলে কালকে থেকে আরো দেরিতে আসবো, তুমি ঘুমিয়ে পড়বে। আমার কাছে এক্সট্রা চাবি আছে, সেটা দিয়ে ভিতরে চলে আসবো। আর হ্যাঁ, কালকে আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। কালকে দেরি করে আসলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। ও মা, তুমি কি জান্নাত নাকি জান্নাত রূপে কোনো ডাইনি? কি? আমাকে ডাইনি ডাকা? আজকে তোকে মজা দেখাচ্ছি, তোর ঘাড় মটকাবো আমি। এই কথা বলে যেই জান্নাত হৃদয়কে ধরতে আসবে ঠিক তখনই জান্নাতকে কোলে তুলে নিল হৃদয়। এই, আমাকে কোল থেকে নামা। হৃদয় চমকে উঠে মনে মনে বলল, কি মেরে বাবা, যেখানে আপনি ছাড়া কথা বলে না সেই মেয়ে তুই করে বলছে, মনে হয় আসলেই ভূতে ধরেছে। কি হলো, নামাচ্ছিস না কেন? না, আমি নামাবো না। নামালে যদি তুমি আমাকে মারো? তাহলে কি মার খাওয়ার ভয়ে সারা জীবন এইভাবে কোলে তুলে রাখবি নাকি? এই তোমার হয়েছেটা কি? হ্যাঁ, একবার তুই আবার তুমি। আমার জিনিস আমি যা ইচ্ছা তাই করব, তা তুমি বলার কে? তোমার জিনিস মানে? হ্যাঁ, আমারই তো জিনিস। আমি তোমাকে দুদিনেই অনেক ভালোবেসে ফেলেছি। তুমি কি হবে আমার পথ চলার সাথী? রাখবে কি সারা জীবন তোমার কাছে বেঁধে? হৃদয় তো এই কথাটা শোনার জন্যই তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন তোমাকে আমার কোল থেকে নামতে হবে। তোমার ওজনে আমার হাত পুরাই শেষ। কি? আমার ওজন অনেক? তুই বলতে চাস আমি মোটা? এই, তুই আমাকে নামা, না হলে আমি তোকে তোর কোল থেকে ঘাড় মটকাবো। কি মেয়ে বাবা, সেকেন্ডে গিরগিটির মতো রং বদলায়। হৃদয় মনে মনে বলল, না জানো, তুমি তো খুবই পাতলা। তুমি এভাবে
সারা রাত থাকো, আমি কিছুই বলবো না। হ্যাঁ, এটাই তোমার শাস্তি, সারা রাত আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আসলে হয়েছে কি জানো, দুপুরে তুমি খেয়েছো কি না খেয়েছো এই কথা মনে করে দুপুরেও খাইনি, যাতে রাতে তুমি আমাকে খাইয়ে দাও সেজন্য। তুমি দুপুরে খাওনি? হৃদয় মনে মনে বললেও তাহলে প্ল্যানটা কাজে দিয়েছে ওর। না, তোমার কথা চিন্তা করে খাইনি। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, জীবনের থেকেও বেশি। তাই নাকি? হুম। তাহলে আমাকে এইভাবে নিয়ে রান্নাঘরে যাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কিন্তু কোল থেকে নামানোর চেষ্টাও করবে না। কিন্তু হৃদয়কে আর বলতে না দিয়ে ও বলল, কোনো কিন্তু না, যা বলছি তাই হবে। আর হ্যাঁ, আমিও দুপুরে খাইনি। জানো, আমার শাস্তিটা কি কোনোভাবে কমিয়ে দেওয়া যায় না? তোমার শাস্তি আমি কমিয়ে দিব যদি তুমি আমাকে খাইয়ে দাও। সে আর বলতে, আমি তোমার কথাই রাজি। ঠিক আছে, এখন আমাকে নামিয়ে দাও। যাক বাবা, অবশেষে ডাইনিটার হাত থেকে বাঁচলাম। তুমি কি আমার নামে কিছু বললা? না, আমি আবার তোমার নামে কি বলবো? না বললেই ভালো। এখন চলো, তুমি টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। এই কথা বলে জান্নাত খাবার আনতে রান্নাঘরে চলে গেল। হৃদয় ভাবছে কি থেকে কি হয়ে গেল। আসলে বাস্তবতা অনেক কঠিন, মুহূর্তের মধ্যে এই রং পরিবর্তন হয়। এসব ভাবছে তখন জান্নাত খাবার আনে। আর কোথায় হারিয়ে গেলে? না, আসলে ভাবছি বাস্তবতা অনেক কঠিন, তাই না? এখন আর ওসব নিয়ে ভাবতে হবে না, আমার অনেক ক্ষুধা পেয়েছে, খাইয়ে দাও। হৃদয় বলে টেবিলের দিকে তাকিয়ে তো অবাক। হৃদয় টেবিলের দিকে তাকিয়ে দেখে বাহারি রকমের তরকারি এবং বাহারি রকমের পিঠা সহ আরো অনেক কিছু। কি হলো, শর্তের কথা কি ভুলে গেলে নাকি? এগুলো এত সব কে রান্না করলো? কেন, আমি বিদেশে যখন খালার বাসায় ছিলাম তখন খালার কাছ থেকে এসব রান্না শিখেছি। হৃদয় কিছু না বলে জান্নাতকে খাইয়ে দিতে শুরু করলো। জান্নাতও হৃদয়কে খাইয়ে দিচ্ছে। বিশ্বাস করেন পাঠক ভাইরা, খাবারগুলো অনেক টেস্ট হয়েছে। যদি আপনার খেয়ে দেখতেন তাহলে বুঝতেন। খুব তো বড় বড় কথা বলছিস, আমার গল্পে এসে জীবনে কোনোদিন প্রেমই করতে পারলি না, আর প্রেমিকার হাতে খাওয়া তো দূরের কথা, আবার পাঠক ভাইদেরকেও বলছি ওরা যদি খাবার খেয়ে দেখতো তাহলে খাবারের টেস্ট তারা বুঝতো। আরে লেখক ভাই, গল্পে যখন নায়ক বানিয়েছিনি তখন পাঠকদের সাথে একটু মজা করা লাগবে না? আর হ্যাঁ, সম্মানিত পাঠক ভাইরা, আপনাদের সবাইকে আমার বাসায় দাওয়াত রইল, সবাই মনে করে আসবেন কিন্তু। এই, তুমি কার সাথে কথা বলছো? না মানে কারোর সাথে না, তুমি খাও। হ্যাঁ, তুমিও নাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে হৃদয় জান্নাতকে বলল, যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। চলো। এ কথা বলেই হৃদয় ওর রুমে চলে গেল, আর জান্নাতের রুমে। কিছুক্ষণ পর হৃদয় দরজা খোলো। দরজায় ধাক্কা দিয়ে জান্নাত বলল, কি হয়েছে, এভাবে দরজা ধাক্কাধাক্কি করছো কেন? তুমি তাড়াতাড়ি দরজা খোলো, আমি খুব ভয় পাচ্ছি। হৃদয় গিয়ে ওর রুমের দরজা খুলতেই জান্নাত বলতে শুরু করলো, আমার খুব ভয় করছে একা একা থাকতে। ভয় কিসের ভয়? বাইরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এজন্য খুব ভয় করছে। আমি আজকে তোমার সাথে থাকবো। কি আমার সাথে? একথা বলেই জান্নাত হৃদয়ে বিছানায় শুয়ে পড়ল। কি তুমি আমার বিছানায় শুয়ে পড়লে আমি কোথায় ঘুমাবো? কেন, আমার পাশে? না, আমি এটা পারবো না। কেন? তুমি একটা মেয়ে, তোমার সাথে আমার বিয়ে হয়নি, যদি কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। জান্নাত মাঝখানে একটা কোলবালিশ দিয়ে বলল, না, এবার শুয়ে পড়ো। মাঝখানে কোলবালিশ রাখলাম, এখন মনে করবে যে তোমার পাশে কেউ নেই। হৃদয়ের কিছু না বলেই শুয়ে পড়ল। মাঝরাতে হৃদয়ের মনে হচ্ছে কে যেন ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ও চোখ খুলে দেখে জান্নাত কোলবালিশের ছেড়ে ওকে ধরে আছে। ওকে এভাবে দেখে হৃদয়ের নিঃশ্বাসটা ক্রমশ ভারী হচ্ছে। ও নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছে, কেমন যেন নেশার মতো লাগছে হৃদয়। ওর চুলের ঘ্রাণে মাতালের মতো মনে হচ্ছে, ওর ঠোঁট দুটো আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছে। হৃদয় আর কিছু চিন্তা না করে জান্নাতের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জান্নাত জেগে উঠে নিজেকে হৃদয়ের উপর আবিষ্কার করে এবং অনুভব করে যে হৃদয় তার ঠোঁটে কিস করছে। জান্নাত নিজেও দিশেহারা হয়ে পড়ে। তারপর জান্নাত রেসপন্স দিতে শুরু করে। জান্নাতের রেসপন্স পেয়ে হৃদয় আরও পাগলের মতো হয়ে গেল, কিন্তু পরক্ষণে হৃদয় জান্নাতকে ছেড়ে দেয় আর অন্য রুমে চলে যায়। কারণ হৃদয় চায় না ভালোবাসা নামক কোনো পবিত্র বন্ধনে কুৎসিত ছায়া পড়ুক। হৃদয় জান্নাতকে ভালোবাসে, আর যদিও নিজের পাগলামির বশে জান্নাতের সাথে কোনো খারাপ কিছু করে বসত, তাহলে হৃদয় নিজেকে কখনোই ক্ষমা করতে পারত না।
প্রিয় পাঠক ও ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, ভালোবাসা হচ্ছে একটা পবিত্র বন্ধন। সেখানে মানুষ অনেক কিছুই করে বসে, কিন্তু এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। হাসুন, আমরা হারাম কাজ থেকে নিজেদের বিরত রাখি। নিজেকে আজ কেমন যেন অপরাধীর মতো মনে হচ্ছে। হৃদয়ের বারবার শুধু একই কথা মনে পড়ছে যে ও এখনই কী করতে যাচ্ছিল। অন্যদিকে জান্নাতও একরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছে, কারণ এক্ষুনি কী হতে চলেছিল তার অজানা। সে হৃদয়কে অনেক ভালোবাসে, কিন্তু সে এতক্ষণে এটা বুঝে গেছে হৃদয় কেন উঠে অন্য রুমে চলে গেছে। এটার জন্য হৃদয় দায়ী না, বরং জান্নাত নিজেকেই নিজে দোষারোপ করছে। হৃদয় এবং জান্নাত দুজনেই নিজেদেরকেই দোষারোপ করছে, আর তারা এই ব্যাপারে দুজনেই অনুতপ্ত। এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। হৃদয় চিন্তা করে সে আজকেই জান্নাতকে বিয়ে করবে, তাই সে তার বিয়ে অন্তর সাহেবকে ফোন করে দেয়। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তর সাহেব, আপনার কাছে একটা বিশেষ সাহায্যের জন্য ফোন দিলাম। স্যার, এভাবে বলবেন না, আপনি নির্দ্বিধায় বলুন, আমি আপনার জন্য কি করতে পারি। তারপর হৃদয় অন্তরকে ওর এবং জান্নাতের বিয়ের কথা বলল এবং তাকে সকল কাজ বুঝিয়ে দিল। জি স্যার, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সময় মতো সব কাজ করে রেখে দেব। অন্তর কল কেটে দেওয়ার পর হৃদয় ওর বন্ধু সোহানকে ফোন দিল। সোহান ফোন ধরতেই, হ্যালো, কে বলছেন? তোর দুলা ভাই, চিনেছিস এখন? হৃদয় মজা করে বলল, স্যার আপনি ভুল নাম্বারে কল করেছেন, আমার তো বোনই নেই, দুলাভাই আসবো কোথা থেকে? একথা বলেই সোহান যেই ফোনটা কেটে দিতে যাবে, অমনি হৃদয় বলল, আরে ভাই, আমি হৃদয়, এবার চিনেছিস তো নাকি? হৃদয় তুই কোথায়? তোর ফোন বন্ধ কেন? আমি আপন হিমু তোকে অনেক খুঁজছি কিন্তু পাইনি। যেখানেই গেলি আমাদের তো বলে যেতে পারতি, তাই না? নীলা না হয় বিশ্বাসঘাতক করেছে, কিন্তু আমরা তো আর করিনি। কান্না করতে করতে এই কথাটা বলল সোহান। আসলে এটাই হয়তো সত্যিকারের বন্ধুত্ব। আসলে ভাই, সেদিন এমন পরিস্থিতি হয়েছিল যে তোদের বলার সময়টুকু পাইনি। কি এমন হয়েছে যে আমাদের না বলে চলে গেলি? তাহলে শোন। তারপর হৃদয় সেদিনের পর থেকে সব ঘটনা বলতে শুরু করলো। ও চাচার কথা, জান্নাতের কথা সব বললো। আর এটাও বললো, আজ আমার আর জান্নাতের বিয়ে, তাই আপন আর হিমুকে নিয়ে তুই যেন কাজী অফিসে আমাদের জন্য অপেক্ষা করিস। আচ্ছা দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। ঠিক আছে বলে হৃদয় ফোনটা কেটে দিল। তারপর ফ্রেশ হয়ে যে বাইরে যাবে, ও ঠিক তখনই জান্নাত ওর সামনে এসে বলতে শুরু করলো, আসলে কালকে যে ঘটনাটা হয়েছে তার জন্য সরি। সরি তো আমার বলার কথা, কারণ আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে, আর সরি বলতে হবে না, রান্না শেষ হয়েছে, খেতে আসো। চলো। তারপর হৃদয় আর জান্নাত খাওয়া দাওয়া শেষ করে। তুমি কি বলেছিলে আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে? যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তুমিও রেডি হয়ে নাও। আর কিছু না বলে হৃদয় রেডি হয়ে নিল, কিন্তু জান্নাত এখনও রেডি হয়ে উঠতে পারেনি। মেয়েদের যে রেডি হতে কত সময় লাগে তা তারাও জানে না। জান্নাত, তুমি এসো, আমি গাড়িতে বসলাম। কিছুক্ষণ পর, হায় রে, মেয়ে মানুষদের শাস্তি কি এত সময় লাগে নাকি? এই তো এসে গেছি। হৃদয় জান্নাতের দিকে তাকাতেই আবারও ক্রাশ নামক জিনিসটা খেয়ে বসলো, কারণ জান্নাত আজকে হৃদয়ের পছন্দের নীল শাড়ি পরেছে, সাথে নীল চুড়ি, খোপায় ফুল, ঠিক যেন নীল পরি। হৃদয় তো জান্নাতের থেকে চোখ ফেরাতে পারছে না। কি হলো মিস্টার HKB আহমেদ, অমন করে কি দেখছেন? পরি দেখি। ও তাই নাকি? এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওঠো। হৃদয় আর জান্নাত দুজনে মিলে প্রথমে কাজী অফিসে চলল। কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করাতেই জান্নাত প্রশ্ন করলো, এটা তো কাজী অফিস, এখানে কেন নিয়ে আসলে? এখানে মানুষ কিসের জন্য আসে? ঠিক তখনই হৃদয়কে পেছন থেকে কে যেন জড়িয়ে ধরল। পেছনে কে ছিল তা পরের পর্বে জানতে পারবেন। পেছনে তাকিয়ে দেখে সে আর কেউ নয়, সে হচ্ছে হিমু। হৃদয় হিমুকে কিছু বলতে যাবে, তার আগে জান্নাত বলতে শুরু করলো, এই মেয়ে, তুমি বলা নেই ক নেই ওকে জড়িয়ে ধরেছো। নিজের হবু বরকে জড়িয়ে ধরতে কি কিছু বলতে হয় নাকি? হিমু হৃদয়কে চোখ মেরে বলল, যাতে হৃদয় ও হিমুর সাথে অভিনয় করে। হবু বর মানে? হৃদয় ইনি কে আর কি বলছে? জান্নাত হৃদয়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, হৃদয় কি বলবে? আজকে আমাদের বিয়ে, তাই তো এখানে এসেছি। আর হৃদয়, এই ঝগড়াটি মেয়েটাকে? ও হচ্ছে জান্নাত, চাচার মেয়ে। হৃদয়ের মুখ থেকে এই কথা শুনে জান্নাত আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারল না, সবার সামনেই কান্না শুরু করে দিল। এদিকে হৃদয় হিমুর কার্যকলাপ দেখে মনে মনে হাসছে। হৃদয়, ইনি কান্না করছে কেন? মনে হয় খুশিতে কান্না করে দিছে, তাই না জান্নাত? ওই, তুই আমার সাথে আর কথা বলবি না। এই কথাটা বলে যেই না জান্নাত চলে আসতে যাবে, ঠিক তখনই হৃদয় ওর হাতটা ধরে ফেলল। ওই হাত ছাড়, না হলে কিন্তু খুব খারাপ হবে।
জানাতের কথা শুনে হিমু জোরে জোরে হাসতে শুরু করলো এবং হিমুর সাথে হৃদয়ও। আবার দাঁত বের করে হাসছিস কেন? হাত ছাড়বি নাকি চিৎকার করব? দোস্ত, ভাবি দেখি খুব রাগ করেছে, আজ তো তোকে শেষ করে ফেলবে। হিমুর মুখ থেকে ভাবি নাম শুনে জান্নাত আশ্চর্য হয়ে তার চোখের পানি মুছে। হারামি, সব দোষ তোর। হৃদয় হিমুর মাথায় হালকা করে একটা চড় মেরে বলল, আমি কি করব? ভাবলাম তোর হবু বউকে একটু চালানো যাক। হিমুর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে আপন বলতে শুরু করলো, তুই আমার ভাবিকে কি বললি? ভাবি কান্না করছে কেন? আপনারা সব কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না, ভেতরে আসো, সব নিজেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এই হচ্ছে আমার বন্ধু আপন। আর এতক্ষণ যে তোমার সাথে অভিনয় করলো সে হচ্ছে আপনার জিএফ হিমু। 1 মিনিট দাঁড়া। আবার কি হলো? আমি আপনার জিএফ না, আমি আপনার বউ। মানে? মনে হচ্ছে হিমু আমার বিয়ে করা বউ। বাবা মার সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। কি রে, এখনো যাচ্ছিস না কেন? চলো। আরে ভাই, মন খারাপ করিস না, তোকে আমাদের বিয়ের জন্য ট্রিট দিবনি। থাক, লাগবে না। তারপর কাজী অফিসের ভেতরে গিয়ে বিয়ের সমস্ত কাজ শেষ করে হৃদয়, জান্নাত, সোহান, আপন, হিমু ওরা সবাই মিলে এতিমখানার বাচ্চাদের জন্য কাপড় এবং খাবার কিনতে গেল। কাপড় এবং খাবার কিনে সেখান থেকে সোজা এতিমখানায় চলে গেল। সেখানে গিয়ে তাদেরকে ওই জিনিসগুলো দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে জান্নাত তো পুরাই শর্ট, কারণ অন্তর বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। কি হলো, সবাই ভিতরে চলো। এটা কি তোর বাসা? কেন? না, এমনি বললাম আর কি। তারপর সবাই বাড়ির ভেতরে গিয়ে তো আরও অবাক, কারণ বাইরের চেয়ে ভেতরে আরও সুন্দর করে সাজানো হয়েছে। ওদের ভাবনার ছেদ ঘটিয়ে অন্তর বলল, স্যার আপনার কথা মতো সব কাজ কমপ্লিট, আপনি চাইলে সব কিছু ঘুরে দেখতে পারেন। তার আর দরকার নেই, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার ধন্যবাদের প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। আর হ্যাঁ স্যার, ম্যাডামের জন্য পাড়া থেকে লোক এসেছে, ম্যাডামকে রুমে পাঠিয়ে দিন। এই কথা বলেই অন্তর চলে গেল। দোস্ত, তোর ভাবিকে নিয়ে রুমে যা এবং আমার মনের মতো সাজিয়ে দিস। বাস্তবে নয়, বিয়ে নাই করলাম তাই কি হয়েছে? গল্প যখন বিয়ে করছি, বউকে ভালো করে সাজানো দরকার, তাই না? তুই কোনো চিন্তা করিস না। তারপরে হিমু জান্নাতকে নিয়ে রুমের ভেতরে চলে গেল এবং এদিকে হৃদয়, সোহান, আপন 3 বন্ধু মিলে অনেক দিন পর আড্ডা দিতে শুরু করলো। হৃদয় ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে গভীর রাত হয়ে গেছে তা হৃদয় কল্পনাও করতে পারেনি। তখনই হিমু এসে বলল, কি রে, তুই এখনো এখানে আড্ডা দিচ্ছিস কেন? ভাবি তোর জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, যা রুমের ভিতর যা। দোস্ত, আমার না খুব ভয় করছে। তুই আজকে জান্নাতের সাথে যা করেছিস, আজকে রুমে গেলে হয়তো আমাকে মেরেই ফেলবে। যা রুমে যা, বেঁচে থাকলে কাল দেখা হবে। বন্ধু যাই রে, যদি থাকি বেঁচে আবার আসিব ফিরে বন্ধু তোদের মাঝে। বা আর কত বাকি কবিতা বললেন। কবিতাকে ছাড়ো আর ওকে ধরে বাসর ঘরে ঢুকিয়ে বাস দিয়ে দাও। বস, তাই কর। এই কথা বলেই ওরা 3 জন মিলে হৃদয়কে বাসর ঘরে ঢুকিয়ে দিল। হৃদয় ভেতরে গিয়ে দেখে জান্নাত খাটের উপর বড় একটা ঘুমটা টেনে বসে আছে। হৃদয় হালকা করে একটা কাশি দিতে একটু নড়েচড়ে উঠল জান্নাত। এদিকে হৃদয় মনে মনে ভাবছে, কিন্তু আমি তো শুনেছিলাম বাসর ঘরে বউ নাকি স্বামীর পা ছুঁয়ে সালাম করে, কিন্তু জান্নাত তো সালাম করা তো দূরের কথা, কাছেই আসছে না। হৃদয় আবার কাশি দিল। এবার জান্নাত নিজের ঘোমটাটা খানিকটা তুলে হৃদয়ের দিকে এগোতে লাগলো। জান্নাত হৃদয়ের দিকে এগিয়ে দেখে হৃদয় তো ভয়ে পুরো শেষ, কিন্তু সব ভাবনার অবসান ঘটিয়ে জান্নাত হৃদয়ের পায়ে হাত দিয়ে সালাম করলো এবং বলল, আসো আমরা 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আমাদের বিবাহিত জীবনের সূচনা করি। চলো। তারপর দুজনেই অজু করে এসে মহান আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। কালকে যা করতে পারিনি আজ তা করে দেখাবো। তো না করলো কে? এ কথা বলেই জান্নাত নিজেই হৃদয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। আর তারপরে কি হলো সব ইতিহাসের পাতায় লেখা আছে।